আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। দর্শক, আপনারা জানেন এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রয়েছে উৎসাহ উদ্দীপনা, সাথে রয়েছে উৎকণ্ঠাও। এই উৎকণ্ঠা এবং উত্তেজনার মধ্যেই আজ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, যে ইশতেহারের নাম দেওয়া হয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার। এছাড়াও আরও কিছু দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। নির্বাচনী ইশতেহার এবং আজকের দিনের আলোচিত কিছু বিষয় নিয়ে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক আল মামুন রাসেল। আপনাদের দুজনকেই স্বাগতম। আমরা জানি নির্বাচন ইশতেহার হলো জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারনামা এবং ভবিষ্যতের দেশকে এগিয়ে নেওয়ার একটা মহাপরিকল্পনা। মামুন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। নিরাপদ ও মানবিক বাংলাদেশি ইশতেহার, তা সাধারণ জনগণের জন্য ইশতেহারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? জি, অসংখ্য ধন্যবাদ তৌফিক ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট সৌরভ ভাই, সিনিয়র মানুষ, আমার খুব সম্মানিত ব্যক্তিত্ব, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আজকে এই বাংলাদেশ জামাত ইসলামের যে ইশতেহারটা ঘোষণা হয়েছে, আপনি যেটা শুরুতে বললেন যে মানবিক ইশতেহার, এই ইশতেহারে আপনি দেখেছেন প্রায় 90 পৃষ্ঠা একটা ইশতেহারের 26টা অধ্যায়ে ওনারা প্রায় আপনার 41টি দফা দিয়েছেন এবং কি প্রত্যেকটা সেক্টর আপনি যদি দেখেন এখানে টাচ করা হয়েছে, প্রত্যেকটা খাত। হ্যাঁ, যে আপনি 26টা অধ্যায়ে প্রত্যেকটা পররাষ্ট্রনীতি কেমন হবে, তারপরে হচ্ছে আপনার বৈদেশিক নীতি কেমন হবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ইনক্লুডেড, ইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, আমি যদি আপনাকে অ্যাট এ গ্লান্স কয়েকটা বিষয় আমি একটু আপনাকে যদি বলি, দেখেন ওনারা এখানে একটা স্মার্ট কার্ডের কথা বলেছেন, সোশ্যাল সিকিউরিটি স্মার্ট কার্ড। আপনি জানেন আমাদের এই বিভিন্ন কার্ড আমাদের বাংলাদেশে আছে, বিধবা ভাতা, তারপর হচ্ছে এনআইডি কার্ড, টিন, অনেক কিছু আছে। ওনারা প্রত্যেকটাকে একটা কার্ডের মধ্যে নিয়ে আসবেন, সেটা স্মার্ট কার্ড। আপনি দেখেন যে আমাদের টিন যাদের আছে তারাই শুধুমাত্র পার্সোনাল তাদের যে ট্যাক্স সেটা দেয়, যারা টিন করেন তারা কিন্তু ট্যাক্সের দেয় না। এখানে ওনারা একসাথেই অন্তর্ভুক্ত করেছেন, যাতে হচ্ছে আপনি একটা কার্ডের মাধ্যমে, আমরা অনেক সময় দেখি এক একজনে কয়েকটা সুযোগ সুবিধা নেয়, সে বিধবা ভাতা নিচ্ছে, সে মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে, অনেকগুলো ভাতা নেয়, কিন্তু আমরা জানতে পারি না সে কয়টা ভাতা নিচ্ছে। আপনি যখন একটা কার্ডের অধীনে সব চলে আসবে, তখন কিন্তু আপনার সব কিছু এখানে আপনি কয়টা নিচ্ছেন, সুযোগ সুবিধা কয়টা নিচ্ছেন, সেটা কিন্তু আপনার একটা কার্ডের মধ্যে চলে আসছে এবং প্রচুর পরিমাণ আপনি ট্যাক্সের মানুষ সবাই ট্যাক্সের আওতায় চলে আসবে। এখন সেখানে ওনারা এই স্বাস্থ্য খাতেই একটা চমৎকার দিয়েছে, সেটি হচ্ছে ওনারা প্রত্যেকটা জেলায়, আপনি জানেন আমাদের বিভিন্ন এই জেলাগুলোতে যে হসপিটালগুলো আছে, মানুষ কিন্তু ঢাকামুখী হয় কেন? চিকিৎসার জন্য। ওনারা প্রত্যেকটা জেলাতে একটা স্পেশালাইজ হসপিটাল করবেন এবং বাজেট 6-7% নিয়ে আসবে, স্বাস্থ্য খাতে যে বাজেটগুলো নিয়ে আসবেন। এবং সেখানে যারা 60 ঊর্ধ্ব বয়স্ক মহিলা আছে তাদের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা, যারা 5 বছরের নিচে শিশুর জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা করেছেন, এবং কি যারা প্রেগনেন্ট, হ্যাঁ, গর্ভবতী মহিলা আছে তাদের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা করেছেন। এবং আপনি যদি একটু দেখেন, ওনারা পার্সোনাল ট্যাক্স, আমরা সবসময় পার্সোনাল ট্যাক্স দিয়ে থাকি 30% থেকে ঊর্ধ্বে দিয়ে থাকে, এবং কর্পোরেট ট্যাক্স প্রায় 43%, 45% পর্যন্ত দিয়ে থাকে। সেখানে ওনারা দুইটাকে একসাথে করে 19%-19%-এর মধ্যে নিয়ে আসার একটা প্ল্যান করেছেন। এবং আমরা যে ভ্যাটগুলো আমরা দেখি, ভ্যাটের মধ্যে আপনি দেখেন হচ্ছে 50% ভ্যাট দিতে হয়, দ্রব্যমূল্য কিন্তু বৃদ্ধি পায় হচ্ছে ভ্যাটের বেশির কারণে, সেখানে ওরা 10% নিয়ে আসবে। এখন এগুলো তো জাতীয় অর্থনীতির যে আয়, ভ্যাট বলি এবং ট্যাক্স বলি, আয়েরও কিন্তু প্রধান উৎস কিন্তু হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স। যদি একদিকে কমিয়ে দেওয়া হয় তাহলে রাজস্ব আয় কমে গেলে কি বাস্তবায়ন সম্ভব হবে? চমৎকার। এখানে মানে জামাতের ইশতেহারের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে ওনারা হোয়াট টু ডু, হোয়াই টু ডু, হাউ টু ডু, কিভাবে করবেন সেটাও ওনারা আলোচনা করেছেন। আপনি পলিসি সাবমিটে, আই ওয়াজ প্রেজেন্ট দ্যাট পলিসি সাবমিট, সেখানে হাউ টু এক্সিকিউট, কীভাবে ওনারা এক্সিকিউট করবে, শুধুমাত্র প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ না, এক্সিকিউটটা কীভাবে করবেন। এই যে বড় বড় খাতগুলোর কথা আমি আপনাকে বললাম, এই খাতে প্রায় 2 থেকে 5 লক্ষ কোটি টাকা খরচ হবে। এখন কথা হচ্ছে এই টাকাটা কোথায় থেকে আনা হবে। সেক্ষেত্রে ওনারা এমফেসাইজ করেছেন গুড গভর্নেন্সের, মানে হচ্ছে দুর্নীতি জিরো টলারেন্সের কথা এবারও বলেছেন। এবং আপনি জানেন আমাদের শুধুমাত্র কর ফাঁকি যারা দেয় এবং করের যে অব্যবস্থাপনায়, সেখানে যদি এটা রোধ করা যায়, কর বৃদ্ধি করে না,
কর ফাঁকি এবং কর অব্যবস্থাপনা যদি রোধ করা যায় তাহলে 1 থেকে 2 লক্ষ কোটি টাকা আপনি সেখান থেকে আয় করতে পারবেন। এবং কি আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে 53টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন বন্ধ আছে, এটা যদি চালু করা যায় 28,000 কোটি টাকা আপনি এখান থেকে আয় করতে পারবেন। এবং কি আরেকটা চমৎকার বিষয় হচ্ছে আপনি সিপিডির মতে যে মানি লন্ডারিং হয় প্রতি বছর 28 লক্ষ কোটি টাকা। এখন এই যে আপনি জিরো গুড গভর্নেন্সের দিকে এমফেসাইজ করছেন, আপনি যদি এই চমৎকার বিষয়গুলো যদি আপনি শুধু কর বৃদ্ধি করে না, কর ব্যবস্থাপনা শুধু দুর্নীতি কমিয়ে যদি আপনি চমৎকার করতে পারেন, Zero তাহলে tolerance আপনি থাকবে যে corruption-এর 2 থেকে বিরুদ্ধে, 5 জি। লক্ষ কোটি টাকা যে বাজেট আকাশচুম্বী বাজেট দিয়েছেন, প্ল্যান করেছেন, সেটা এক্সিকিউট করা সম্ভব। এবং চমৎকার বিষয় হচ্ছে আপনি কয়েকটা আমি ধরে ধরে যে আপনাকে বলি, যেমন নারীদের ওনারা বলেছে 5 ঘন্টা, তাহলে নারীদের 5 ঘন্টা হলে তাহলে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান তো তাকে বেতন দিবে না, 5 ঘন্টা বেতন দিবে। সেখানে বলা হয়েছে যে সরকার 3 ঘন্টা অতিরিক্ত, যেটা উনি ঘরে থেকে সন্তান পরিচালনা করবেন বা গর্ভবতী মহিলা তিনি সন্তানকে সেবা শুশ্রূষা করবেন, সে 3 ঘন্টার ভর্তুকিটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এবং যারা বিদেশে আমাদের প্রবাসীরা, আমাদের বড় একটা জায়গা হচ্ছে রেমিটেন্স, সেই রেমিটেন্স যোদ্ধারা বিদেশে মারা যায় কিন্তু তাদের লাশটা আনা হয় না। ওনারা বলেছেন যে লাশ আনার ব্যবস্থা রাষ্ট্রীয় খরচে লাশ আনার ব্যবস্থা করবেন। এবং কি ওনারা এই আপনার সরকারি চাকরিতে আমরা আবেদন করতে প্রচুর টাকা আমাদের যুবকদের খরচ হয়, ওনারা বলছেন সরকারি চাকরিতে আবেদন ফিটা ফ্রি করে দিবেন। এই যে চমৎকার পরিকল্পনার সাথে সাথে ওনারা এই পরিকল্পনাগুলো কীভাবে এক্সিকিউট করবে, সে বাজেটটা কোথা থেকে আসবে। আপনি দেখেন ওনারা শুধু ইশতেহার, আপনি ছাত্র সংসদগুলোতে যদি একটা এক্সাম্পল দেখেন, ছাত্র সংসদগুলো যখন ইশতেহার দিচ্ছিলেন তখন সবাই বলেছে এটা আকাশচুম্বী ইশতেহার, কিন্তু আপনি দেখেছেন মাত্র 3-4 মাস না যেতে তারা যে ইশতেহার দিয়েছে তার থেকে 3 থেকে 4 গুণ বেশি কাজ করে ফেলেছেন। তার মানে জামাত শুধু মুখে বলে না, ওনারা যে এক্সিকিউট করার জন্য প্ল্যান মাথা রেখে ওনারা এই প্ল্যানগুলো করে থাকেন। তো সুতরাং আমার কাছে এই যে মানবিক ইশতেহার যেটিকে বলা হয়েছে, আমার কিন্তু খুব চমৎকৃত হয়েছি, যে আমি আশা করি এটা দিয়ে মানবিক বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে। যেটা আপনি বললেন নারীদের ক্ষেত্রে 5 ঘন্টার ক্ষেত্রে সরকারি প্রণোদনা বা সরকারি ভাতা আসবে, সেটা হলো সরকারি ক্ষেত্রে সহজেই জামাত ক্ষমতা আসলে করা সম্ভব হবে। বাংলাদেশে কিন্তু বেসরকারি খাতে সরকারি খাতের থেকে কয়েক গুণ বেশি নারী কর্মী রয়েছেন, নারীরা কাজ করছেন। সেক্ষেত্রে বেসরকারি খাতের একইভাবে কি করা সম্ভব হবে? বেসরকারি বলা হয়নি, এখানে বলা হয়েছে সকল খাতে 5 ঘন্টা নিয়ে আসবে। কারণ একটা মা, সে তার পরিবার, আপনি জানেন আমাদের সমাজে ব্যালেন্স করা খুব কঠিন হয়ে যায়। এক তো তার সংসার চালাতে হচ্ছে, তার সন্তান পরিচালনা করতে হচ্ছে, আবার হচ্ছে সেম পুরুষের মতো করে চাকরি করতে হচ্ছে। এই জন্য কিন্তু আমাদের মারা কিন্তু কর্মের মধ্যে কম ঝুঁকে, কারণ তার পরিবার দুইটা ব্যালেন্স করতে পারে। আপনি এটা বলতে চাচ্ছেন যে নীতিমালার মধ্যেই 5 ঘন্টা করে নিয়ে আসা নীতিমালার মধ্যে এখন কথা হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠান তো 5 ঘন্টার বেতন দিবে, তাহলে উনি তো এদিক দিয়ে বৈষম্য শিকার হবেন। এই জন্য সরকার পক্ষ থেকে আরো 3 ঘন্টা যিনি অফিস ফ্রম হোম ঘর থেকে করবে, সে 3 ঘন্টার যে বেতনটা সেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এখানে সরকারি বেসরকারি সকলের ক্ষেত্রে, শুধুমাত্র সরকারি ক্ষেত্রে তো সরকারি দিবে, কিন্তু বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো সেখানে 5 ঘন্টার বেতন তারা দিবে। কারণ না হলে বেসরকারি প্রতিষ্ঠান বলবে যে সে চাকরি করে 5 ঘন্টা, আমি তাকে 8 ঘন্টা কেন দিব? এই প্রশ্ন আসতেই পারে। এই জন্যই বলেছে বাকি 3 ঘন্টার টাকাটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। তারপরেও আমাদের মা বোনরা অনেকে বলছে যে তাদেরকে কর্মবিমুখ করার জন্য না, কর্মতে উৎসাহিত করার জন্য সে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যাতে কর্মে যায়। সে যে কর্মে যায়, সে ঘরে বসেও বেতন পাওয়া সম্ভব। 5 ঘন্টার সাথে সেই 3 ঘন্টা ঘরে বসে কাজ করবে এবং এই 3 ঘন্টা 8 ঘন্টার বেতনই সে পাবে। জি, সৌরভ ভাই, আপনার কাছে এই নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলবো। আপনি কিভাবে দেখছেন জামাতের নির্বাচনী ইশতেহার? 41 দফা আছে, 26টি আছে অগ্রাধিকার ভিত্তিক। ধন্যবাদ আপনাকে, বন্ধু আল মামুনকে শুভেচ্ছা। আমি একটু ভিন্নভাবেই দেখতে চাই। জামাত ইসলামের ইশতেহারে জামাত ইসলামের যে খুঁটিনাটি অনেক বিষয়ে বেশ ভালো, তারা প্রায়োগিক কর্মসূচি দিয়েছে, কিভাবে বাস্তবায়ন করা যাবে সেটাও বলেছে। কিন্তু প্রথম যেটি আপত্তির জায়গা সেটা হচ্ছে জামাত ইসলামী বলেছে মানবিক ও নিরাপদ বাংলাদেশ। তো মানবিক বাংলাদেশটা কার? শুধু পুরুষদের না নারীদেরও? তো যদি নারী পুরুষ মিলে একটা মানবিক বাংলাদেশ হয়, তাহলে নারীর ভূমিকা কি হবে? শুধু চাকরির ক্ষেত্রে না, তার কর্মঘণ্টা কমানোর ক্ষেত্রে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার সমান ভূমিকা থাকবে কিনা? যদি না থাকে, সেটি মানবিক বাংলাদেশ হবে না। সেটা মানবিক বাংলাদেশ কেন, কোনো দেশই হবে না। সুতরাং এখানে মূল বিষয় হচ্ছে যে এই যে আমরা এবং অপর, অর্থাৎ আমরা ঠিক করব যে তোমরা পার্লামেন্টে আসতে পারবে কিনা, তোমরা দলের প্রধান হতে পারবে কিনা, তোমরা রাষ্ট্রের প্রধান হতে পারবে কিনা। আমি মনে করি এটা চরম বৈষম্যমূলক। গণ অভ্যুত্থানের
বৈষম্যবিরোধী গণ অভ্যুত্থানের পর এই ধরনের আহ, অঙ্গীকার বা এই ধরনের কর্মসূচি বা ইশতেহার কোনোভাবেই গ্রহণযোগ্য না। জামাত তো ইশতেহারে একটা পর্যায়ে বলেছে সম অধিকার কোনো কোনো ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। সম অধিকার মানে কি? সম অধিকার, আমার যে অধিকার থাকবে আপনারও একই অধিকার থাকবে, আলমামুনেরও একই অধিকার থাকবে। এখন যদি বলা হয় যে আপনি এই পদে যেতে পারবেন না, আপনি এখানে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বা প্রার্থী করা হবে না, মানে তাহলে তো সম অধিকার হয় না। আর এটি যে প্রাকৃতিকভাবে নারী পুরুষ যে ভিন্ন, তার শারীরিক গঠন, তার কি তার বৈশিষ্ট্য, এটা তো সবাই জানে, তার জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো। তো এর এই হাজার হাজার বছর ধরে এটা চলে আসছে, যে সভ্যতা যেভাবে অগ্রসর হয়েছে আমরা সেটাকে পিছিয়ে দিতে চাই। যদি পিছিয়ে না দিতে চাই এবং সেটাকে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, আবার জামাত ইসলামী কিন্তু বলছে যে আধুনিক বা মানে প্রচলিত আইনেই এটি করা হবে। প্রচলিত আইন যদি মানা হয় তাহলে কোনো রকম বৈষম্য করা যাবে না। প্রচলিত আইনের কথা বলা হয়েছে, ধর্মীয় অনুশাসন মানার কথাও কিন্তু বলা হয়েছে। ধর্মীয় অনুশাসন তো অনেকে, ধর্মীয় অনুশাসন তো কেউ অগ্রাহ্য করছে না। যেমন আমরা পারিবারিক আইনে, উত্তরাধিকার আইনে ধর্মীয় অনুশাসনই মেনে চলে, যদিও এ নিয়ে অনেকে তাহলে কি প্রশ্ন বলতে আছে। চাচ্ছেন এটা ধোঁয়াশা রয়ে গেছে? ধোঁয়াশা না, এটা হল দৃষ্টিভঙ্গির বিষয়। জামাত ইসলামী এক ধরনের কি বলে সমতাভিত্তিক রাষ্ট্রের কথা বলছে, সমাজের কথা বলছে। আবার অন্য রাজনৈতিক দল বা অন্য হয়তো কেউ নাও বলতে পারে, আবার ধরেন বামপন্থী দলগুলো তারা আরেক ধরনের বলছে। এটার মধ্যে কোনটি উত্তম সেটি জনগণ, প্রথমত যে জনগণ 12 তারিখ যদি নির্ধারণ করে এটি, আর পরবর্তীকালে এই প্রতিশ্রুতিগুলো, জামাতের যেটা ভালো দিক আছে যে তারা যে এই যে কীভাবে বাস্তবায়ন করা যাবে তার একটা রূপরেখা দিয়েছে, সেটি ভালো। এটি হলো নির্দিষ্ট কোনো বিষয়গুলো, কিন্তু সার্বিকভাবে এই দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে বলে আমি মনে করি। এটি শুধু জামাত ইসলামী না, ইসলামী অন্য দলেরও এসে একই দিনে ইসলামী আন্দোলনও 31 দফা দিয়েছে। যাই হোক, বিএনপিরও 31 দফা, ইসলামী আন্দোলনও 31 দফা। এই দুইটার মধ্যে কোনো মিল আছে কিনা জানি না। তবে তারাও আবার ইসলামী অনুশাসনের উপর খুবই জোর দিয়েছে। তাই তাদের দৃষ্টিভঙ্গি আরও পশ্চাৎপদ। কারণ জামাত ইসলামের কোনো নেতা বলেননি যে আমি নারী প্রার্থীর সঙ্গে বসবো না, কিন্তু ইসলামী আন্দোলন এটা বলেছে এবং এটা প্রমাণ করেছে। সব মিলে এখন ধর্মকে আমরা রাষ্ট্রের সঙ্গে যুক্ত করব কিনা, যদি যুক্ত করি এক ধরনের, এবং সেটা কতটা করব। জামাত ইসলামী এখানে বলবো যে একটা আপোষ সভা করার চেষ্টা করেছে, কিছুটা ইসলামী অনুশাসন, কিছুটা আধুনিক যে প্রচলিত ব্যবস্থা, এর মধ্যে এটি হয়তো সর্বশ্রেণীর মানুষের আস্থা অর্জনের জন্য। জামাত ইসলাম ব্যতিক্রমীভাবে এবার একজন সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুকে তার প্রার্থী করেছে। এখন প্রশ্ন হলো যে ওই সংখ্যালঘু যদি প্রার্থী হন, যদি নির্বাচনে জয়ী হয়ে আসেন, তখন তারা কোন আইন চালু করবেন? তারা কি ইসলামী আইন চালু করবেন? বা ওই সংসদে তো আরও অনেক ইসলাম ধর্মের বাইরের মানুষ থাকবে। এখন আমি মনে করি যে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা উচিত। ধর্ম ব্যক্তির অধিকারের বিষয়, ব্যক্তির অনুশীলনের বিষয়, এবং সেটি তার জায়গায় থাকবে। এটার সাথে রাষ্ট্র মেলালেই কিন্তু মানে আমরা যেসব দেশে মিলেছে তার পরিণতি খুব ভালো হয়েছে বলে মনে হয়। কিছুদিন আগে এনসিপিও তার নির্বাচন ইশতেহার দিয়েছে 31 দফার। দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে যারা এবার থাকছে, জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়াও এনসিপি এবং আমাদের জামায়াতে ইসলামী। এনসিপির 31 দফা, আজকে জামায়াতে ইসলামী 41 দফা, দুটো নির্বাচন ইশতেহার আপনি দেখেছেন, আমরাও দেখেছি। কি মনে হচ্ছে? আর এনসিপির নির্বাচন ইশতেহার অনেক স্বচ্ছ, এবং তারা ধর্মকে এভাবে টেনে আনেনি। তারা একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং জবাবদিহিমূলক, তারা জবাবদিহির উপর জোর দিয়েছে। যে অঙ্গীকার রাজনৈতিক দলগুলো করেছে তার কাছ থেকে সেই অঙ্গীকার আদায় করে নেওয়া, এই জবাবদিহির উপর তারা খুব জোর দিয়েছে। আর সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ ইত্যাদি তো বলেছেনই। তাই মনে করি আবার তাদের যে
এনসিপির যে গঠনতন্ত্র, সেখানে তো নারী পুরুষের কোনো ফারাক নেই, আর নিশ্চয়ই এবং এবং নির্বাচনী ইশতেহারেও নেই। এখন তারা যে দলের সঙ্গে জোট বেঁধেছে সেখানে বৈষম্য আছে। এখন এটি কিভাবে তারা মোকাবেলা করবে অথবা কিভাবে তারা এটিকে উত্তরণ ঘটাবে, আর সেটি হয়তো সময় বলে দেবে। সৌরভ ভাই এবং রাসেল ভাই যে বিষয়ে কথা বলছিলাম, আমি আবারও সেই ইশতেহারের বিষয়ে যাচ্ছি। জামাত ইসলামীর ইশতেহারে 3-0 নিয়ে কথা বলা হয়েছে। আমরা জানি 3-0 খুব কমন একটি বিষয়, ওয়ার্ল্ড রাইট, আমাদের প্রধান উপদেষ্টার একটা কনসেপ্ট ছিল, কিন্তু এবার বলা হচ্ছে পরিবেশের দিক থেকে পরিবেশ বান্ধব ইশতেহারও বলতে পারি, যেহেতু মানবিক ইশতেহার বলা হচ্ছে। নির্বাচন ইশতেহারে বলা হচ্ছে পরিবেশগত অবক্ষয় শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা ও ঝুঁকির শূন্যতা, 3টি শূন্যতা 2030-এর মধ্যে বাস্তবায়নের একটা পরিকল্পনা দিয়েছে জামায়াত ইসলামী। এই বিষয়ে কি বলবেন? এটি সম্ভব এ ধরনের আসলে বিষয়গুলো? আমাদের দেশটা তো ছোট দেশ, অসম্ভব কিছু না। যে পরিমাণ জনগণ আমাদের আছে, জনবল, আগে মানুষ তো আগে মানুষকে মনে করতো অভিশাপ, কিন্তু এখন মানুষ অধিক মানুষ এটা একটা আশীর্বাদ। কিন্তু আপনি চীন এটা প্রমাণ করেছে, তাদের অধিক জনগণ দিয়ে তারা প্রমাণ করেছে সম্ভব। মানুষকে আপনি যদি মানুষকে সচেতন করতে পারেন, আমাদের দেশের মানুষগুলোই যখন ইউরোপে যায় তখন একরকম চলে, যখন মিডিল ইস্টে যায় একরকম চলে। আপনি দেশের বাইরে বাদ দিলেন, আমাদের দেশের মানুষ ক্যান্টনমেন্টে ঢুকলে একরকম চলে, ক্যান্টনমেন্ট থেকে বের হলে অন্যরকম চলে। তার মানে কি, আমরা হচ্ছে শক্তের বক্ত, নরমের জম। আমরা আমাদেরকে যদি কোনো কিছু বাধ্যকর করে দেওয়া হয়, বাঙালি হিসেবে বাধ্যকর করে দেওয়া হয়, এটা কিন্তু সহজে আমরা মেনে নিই। আমরা আমাদের দেশে আমরা ট্রাফিক রুল মানি না কেন? কারণ আমরা মনে করি যে আমরা সবসময় ট্রাফিক পুলিশের দিকে তাকাই, পুলিশ আছে কিনা, যদি না দেখি টান একটা দিই। কিন্তু আপনি ক্যান্টনমেন্টে যান, কোনো ট্রাফিক পুলিশ থাকা লাগবে না, অটোমেটিকলি আপনি দাঁড়াচ্ছেন। আবার আপনি গুলশানে যান, অটোমেটিকলি আপনি দাঁড়াচ্ছেন। কেন দাঁড়াচ্ছেন? আপনি জানেন অটোমেটিকলি একটা মামলা হয়ে যাবে আপনার বিরুদ্ধে, বা অথবা আপনি এখন চলে যেতে পারবেন, কিন্তু পরে চলে গেলেও কি বাঁচতে পারবেন না। তার মানে কি, আমাদের জাতি হিসেবে আমরা কিন্তু শৃঙ্খল জাতি, কিন্তু আমাদের শৃঙ্খলাটা নির্ভর করবে হচ্ছে এটা যিনি আমাকে আইনের উপরে, আইনটা কতটুকু এক্সিকিউট হয়, এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। আমাদের আইনের কিন্তু অভাব নেই, আইনের এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। এবং যার হাতে আইনটা আছে, আমরা বলি না রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করে, যিনি আইন পালন করবে। ধরেন যে পুলিশ মাদক ব্যবসায়ীদেরকে ধরবে, সেই পুলিশ মাদক ব্যবসায়ীদেরকে ধরে সেখান থেকে মাদক একটি নিজে আবার গ্রহণ করে নিচ্ছে। আপনি আওয়ামী লীগ আমলে সর্বশেষের দিকে দেখেছেন ড্রপ টেস্ট করা হয়েছে, হ্যাঁ, প্রায় আপনার এই 60% পুলিশের মধ্যে ড্রপ টেস্টে প্রমাণিত হয়েছে কি আপনার তারা মাদক গ্রহণ করে। তার মানে কি, যে আইনের রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করে। তার মানে আমাদের দেশে যে আইনটা প্রয়োগের সমস্যা। আপনি এই জন্য জামাত ইসলাম এখানে গুড গভর্নেন্সকে এমফেসাইজ করেছেন। আপনি যদি গুড গভর্নেন্স দিয়ে বাস্তবায়ন করতে পারেন, আপনি যদি এই ভালো নেতৃত্ব, এবং কি আমাদের আসলে দেশের নেতৃত্ব এটা নির্ভর করে যে প্রধানগুলো, এটা নির্ভর করে হচ্ছে তাকে কিভাবে প্রেশারাইজ করা হচ্ছে। হ্যাঁ, টাইম টু টাইম আমরা নেতৃত্বের অবস্থা পরিবর্তন হয়। একই ব্যক্তি, কখনো আমি অসৎ হচ্ছি, কখনো আমি সৎ হচ্ছি, কিছুর উপর নির্ভর করছে আমার লিডারশিপের উপরে। এই জন্য জামাত এখানে গুড গভর্নেন্সকে এমফেসাইজ করেছেন। আমি মনে করি এটা সম্ভব যদি আমরা গুড গভর্নেন্সের মাধ্যমে যারা আমাদেরকে এই নেতৃত্বগুলো যদি আমরা সুন্দর করতে পারি, তাদের মধ্যে যদি নিজে যে আমরা তো সবসময় বলি যে তুমি করো, তুমি না আমি করব, আজ থেকে যদি আমি করা শুরু করি, তাহলে কিন্তু দেশটা সুন্দর হওয়া সম্ভব। তারপরে দেখেন, আমি সৌরভ ভাইয়ের কয়েকটা বিষয় আমি একটু নিয়ে আসি বিরতির আগে। উনি বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় সব জায়গায় নারীদেরকে রাখা হবে না, এমন একটা বিষয়। এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি। এখানে জামাতের আপনি আজকে যে মানবিক ইশতেহারটা দেখেছেন, এখানে নারীর বৈষম্যের ক্ষেত্রে কোনো শব্দ, বরং নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, সৌরভ ভাই যেটি নিয়ে আসছেন, এটি হচ্ছে আল জাজিরায় উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন জামাতের আমির। তিনি বলেছিলেন যে নারী প্রধান হতে পারবে না ওনাদের দলে, জামাতে নারী প্রধান হতে পারবে না। এক হচ্ছে জামাতে নারী প্রধান এক জিনিস, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় কাজে নারী প্রয়োগ অন্য জিনিস। আপনি জানেন জামাতের, যেহেতু জামাত একটা রাষ্ট্রপ্রধানের কথা বলেছে, হ্যাঁ, রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপ্রধান মানে হচ্ছে ওনারা যখন ফুললি শরিয়া এস্টাবলিশমেন্ট হবে, তখন সে রাষ্ট্রের প্রধান, মানে শরিয়া রাষ্ট্রের প্রধান বা ওয়েলফেয়ার স্টেটের প্রধান, তখন নারী হতে পারবে না। যেহেতু এটা ইসলামী এক্ষেত্রে একটু রিজিডিসি আছে। কেমন রিজিডিসি আছে আপনি প্রশ্ন করতে পারেন। সেটি হচ্ছে আমাদের কোরআনেও বলা আছে যার রিজালু কাওয়ামুন আলান নিসা, এখানে নেতৃত্বের বিষয় বলা আছে, নারীর উপর পুরুষকে নেতৃত্বের বিষয় বলা আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ইসলাম কি নারীকে, আপনি একটা হাদিস থেকে সবচেয়ে বেশি এটা আসে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল পারস্যের একজন রানী হয়েছিল, তখন আল্লাহ রাসূল বলেছে যে জাতির উপরে নারী নেতৃত্ব আসে, এই জাতি কখনো সফল হয় না।
এবং আমাদের যে 4টি মাযহাব আছে প্রত্যেকটা মাযহাব বলে যে নারী নেতৃত্বের বিষয়ে ইসলামের এই প্রত্যেকটা মাযহাব একমত হয়েছেন নারীর নেতৃত্বে প্রধান হওয়ার ক্ষেত্রে। এই জন্য যেহেতু ওনারা একটা ইসলামিক দল, এই ক্ষেত্রে আপনি দেখেন ওনারা ইসলামিক দল, ওনারা বলেছেন যে নারী প্রধান হতে পারবেন, এবং কি ওনাদের কেন্দ্রীয় কমিটিতে 254 জনের মতো আপনার মজলিস শুরা সদস্য আছে, তার মধ্যে 91 জন হচ্ছে নারী, তার মানে কেন্দ্রীয় কমিটিতে আছে। এখন কথা হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশের যে বড় দুটি দল, এই দুটি দলের কোনো একজন বাহিরের নারী কি প্রধান হতে পারবে? ওনাদের কি বলে ওনাদের যে কর্মপদ্ধতিতে পারে, কিন্তু একটা দলের পরিবারের বাইরে যে পরিবার এবং হচ্ছে কি বলে শেখ মুজিবের পরিবার, এই দুই পরিবারের বাইরে কেউ কি প্রধান হতে পারবে? মানে বাইরের কোন নারী প্রধান হতে পারবে? মানে পরিবারের বাইরে যদি যেতে পারে তাহলে সম্ভব। এবং কি শুধু পরিবারতন্ত্র না, আপনি যদি সাধারণ সম্পাদকের দেখেন, আজকে 35 বছর এই দুটি দলের প্রধান নারী ছিলেন, কিন্তু এই দুটি দলের প্রধান আপনি তাদের যে ছাত্র সংগঠন, দুটি ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং ছাত্রদল, এই 35 বছরে তাদের কখনো সবসময় নারীদেরকে ওনারা ঢাল হিসেবে ব্যবহার করে মিছিলে এখনো পর্যন্ত একজন সভাপতি নারী হয়নি, সাধারণ সম্পাদক হয়েছে, সভাপতি হয়নি। তার মানে কি এখানে সভাপতির কথাটা আসছে। তারপরে আপনি এই বিএনপি সাধারণ সম্পাদকের চিন্তা করেন, আজকে 35 বছর যে দলের প্রধান নারী, তাদের সাধারণ সম্পাদক একজন নারী হয়নি। না, দলীয় প্রধান তো আছে। না, দলীয় প্রধান তো কোটায় আসছে, দলীয় প্রধান তো স্বামীর কোটায় আসছে, আর ওই দিকে যে বাবার কোটা আসছে। আপনি কোটা আসা একটা জিনিস, কোটা আসা মানে তো হচ্ছে পরোক্ষভাবে আপনি এখানে পুরুষের ক্ষমতায়ন করলেন। আপনি তাহলে রাসেল ভাই আমরা কিভাবে বলতে পারি যে আপনি কোনটা ভালো, ইসলামী শাসন এবং বাংলাদেশের রাজনীতি কোনটা ভালো? আপনি আমাকে বলেন কোনটা। যে দল বলে দিচ্ছে, আগেভাগে বলে দিচ্ছে তুমি আমার দলে অংশগ্রহণ করো, কিন্তু তুমি আমার দলের প্রধান হতে পারবে না। আরেক দল বলছে যে তুমি আমার দলের প্রধান হতে পারবা, কিন্তু তোমাকে আমি প্রধান বানাবো না। তার মানে আমরা যদি এখন বর্তমানে বাংলাদেশের সংবিধান ধরে চলি, তাহলে আপনি বলতে পারছেন যে তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান নারী হতে পারে। কিন্তু জামাতের যে ইশতেহার এসেছে সেখানে বলা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র মেনে, অর্থাৎ ইসলামী অনুশাসন মেনে আমরা দেশ গঠন করব। তাহলে ইসলামী অনুশাসন যদি সম্পূর্ণভাবে মানা হয়ে থাকে, অর্থাৎ আপনি যেটা বললেন যে ইসলামী স্টেট যদি হয়, তাহলে তো সেখানে নারী প্রধানের হওয়ার কোনো সুযোগ থাকছে না। অর্থাৎ এই বিষয়টি ইশতেহারে এসেছে, এটাই বলছেন। এই বিষয়টি আসছে। এখন সৌরভ ভাই, আপনি কি এটাই বলতে যাচ্ছিলেন? প্রত্যেকটা দলে কিন্তু আলাদা প্যাটার্ন আছে। আপনি বিএনপি দিকে তাকান, ওরা কিন্তু বাঙালি জাতীয়তা বিশ্বাসী নেই, বাংলাদেশি জাতীয়তা বিশ্বাসী। যারা সমাজতন্ত্র করে এরা কিন্তু ক্যাপিটালিজমে বিশ্বাসী না। তো সুতরাং আপনি যদি জামাতকে বিএনপির মতো করে চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। আবার বিএনপিকে জামাতের মতো করে চিন্তা করলে হবে না। প্রত্যেকটা আলাদা প্যাটার্ন। জামাতের প্যাটার্ন হচ্ছে জামাতে মহিলা উইং আছে, এই উইংয়ের সরাসরি প্রধান হতে পারে, এবং ছাত্র সংগঠনে ওনাদের ছাত্রী সংস্থার আলাদা উইং আছে, উইং এর প্রধান হতে পারবে, কিন্তু দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান। এখন এখানে সৌরভ একটা বিষয় নিয়ে আসলো, নারীকে নিয়ে আসলো না, কিন্তু একটা হিন্দুকে প্রার্থী করলো। এই হিন্দু যদি পরবর্তীতে জামাত ক্ষমতা আসে, তাহলে কোন আইনটা বাস্তবায়ন করবে? দেখেন, জামাতের আমির ওই দিন বলেছেন যে আমরা প্রথমে, আপনি চাইলেও কিন্তু প্রথম দিন শরিয়া কায়েম করতে পারবেন না, কারণ 82 বছরের একটা আইন, নিয়ম কানুন আপনি হুট করে একদিন পরিবর্তন করতে পারবেন না। ইসলামে এটাকে বলে তাদাররুজ, মানে গ্রাজুয়ালিজম মানে ইসলাম সবসময় তাদাররুজে বিশ্বাসী, মানে গ্রাজুয়ালিজমে বিশ্বাসী। আপনি দেখেন কোরআন কিন্তু 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ কিন্তু চাইলে একদিনে কোরআন হেরা গুহাতে দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ 23 বছর ধরে অবতীর্ণ কেন করেছেন? ধারাবাহিক। এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের শাসনকর্তা হিসেবে আল্লাহ রাসূল পাঠাচ্ছিলেন, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে মুআয, তুমি সেখানে যাচ্ছ, তারা হচ্ছে আহলি কিতাব, মানে খ্রিস্টান এবং ইহুদি, তুমি সেখানে যাচ্ছ, তোমার প্রথম কাজ হবে তাদেরকে একাত্মবাদের ঘোষণা দেওয়া, মানে এক আল্লাহর ঘোষণা দেওয়া। এটা যদি তারা মেনে নেয়, দ্বিতীয় তুমি যেটা কাজ করবে সেটা নামাজের কথা বলবা, একসাথে বলবা না। দ্বিতীয় নামাজ যদি তারা মেনে নেয়, তৃতীয় তুমি জাকাতের কথা বলবা। তার মানে ইসলাম আপনার প্রথম দিনে প্রতিষ্ঠা হবে না, আপনাকে ধারাবাহিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। জামাতের কথা হচ্ছে, জামাত বলেছে যে আমরা হুট করে 10 থেকে 12% আমাদের আইন, বর্তমান আইন ইসলামী আইন থেকে পার্থক্য, সেটা পার্থক্যটা চেঞ্জ করলেই কিন্তু আপনার ইসলামী আইনটা কিন্তু চলে আসে। কিন্তু শরিয়া প্রতিষ্ঠা করতে হলে আপনাকে সময় লাগবে। এখন কথা হচ্ছে, হিন্দুটাকে আপনি কিন্তু প্রার্থী করলেন, আপনি একটা দেশে হিন্দু আছে, আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ের আগে মদিনা সনদ করেছেন, সেখানে কিন্তু সব দল লোক নিয়ে কিন্তু উনি একটা মদিনা সনদ একটা স্টেট করেছেন। এবং কি আল্লাহ রাসূলের চাচা ছিলেন আবু তালেব, উনি কিন্তু মুসলিম ছিলেন না, কিন্তু উনি ইসলামের প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছেন। তার মানে কি একজন অমুসলিমকে ইসলামের কাজে, দাওয়াতি কাজে আল্লাহ রাসূল ইনভলভ করেছেন, আবু তালেবকে সব জায়গায় নিয়ে যেতেন। তার মানে কি একটা হিন্দুকে আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামে একবার এস্টাবলিশ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি হিন্দুকে কাজে লাগাতে পারবেন। এটাই শরীয়তের বিধান। কিন্তু আমাদের সমতা তো সবাইকে নিয়েই থাকতে হবে, যদি সে রাষ্ট্র হোক, সেক্ষেত্রে কাজে লাগালাম অর্থাৎ দেশ গঠনের জন্য, কিন্তু তাদের নিয়ে তো আগাতে হবে। সেক্ষেত্রে কি সে সময় ইসলামী রাষ্ট্র যদি, আপনার কাছে জানতে চাচ্ছি ভাই, যেটা বললেন ইসলামী রাষ্ট্র পরিচালিত হলো, গঠন হলো, সেক্ষেত্রে তখন তাদের অবস্থা কি রকম হবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে মৌলিক বিষয়, জামাত ইসলামী যে ইশতেহার দিয়েছে, তাদের যে কর্মসূচি, এটি
এর সাথে তো সবাই একমত হবে না, কেউ দ্বিমত পোষণ করবে, কেউ একমত হবে। যারা একমত হবে তারা তারা হয়তো জামাত ইসলামকে ভোট দিয়ে সংসদে আনবে। কিন্তু দ্বিমত করার তো অধিকার আছে, তাই না? এখন বিষয় হচ্ছে আমরা কি রাষ্ট্র চাই। যদি ইসলামী রাষ্ট্র চাই তাহলে জামাত ইসলামী বা অন্য ইসলামী দলের নীতি কর্মসূচি পরিকল্পনাকে ভিত্তি করতে হবে। আর যদি আমরা যে আইনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, যে সংবিধান আমরা গ্রহণ করেছি বা তৈরি করেছি, তার ভিত্তিতে যদি রাষ্ট্র হয় তাহলে আমি বলছি যে সেটা আলাদা। এর সঙ্গে একই কথা বলি যে আপনি 3-0 কথা বললেন, জি, আমি খুবই এটাকে সমর্থন করি। কারণ আমাদের এখানে পরিবেশগত যে বিপর্যয় এবং একটা ঢাকা শহর দেখছেন বসবাসের অমানবিক শহর বলা হচ্ছে এটা। বসবাসের অযোগ্য হয়ে অনুপযোগী যাচ্ছে। শহরে পরিণত হয়েছে পুরো বাংলাদেশই, শুধু এটি না। আর তারপর এই ঝুঁকির কথা বলছে, কিন্তু এখানে আমি আরো খুশি হতাম যদি তারা বলতো দারিদ্র মুক্ত, মানে এই 3-0 মধ্যে দারিদ্র মুক্তি, এটা যদি তাদের অগ্রাধিকারে থাকতো। কারণ এই পরিবেশ বলি, জীবনের ঝুঁকি বলি, অন্যান্য ঝুঁকি বলি, আর্থিক ঝুঁকি বলি, সামাজিক অনেক অনাচারের কথা বলি, এর পিছনে কিন্তু দারিদ্র, এর পিছনে কিন্তু বৈষম্য, এর পিছনে কিন্তু শোষণ। এখন এগুলোকে টিকিয়ে রেখে পরিবেশ স্বচ্ছ করা, পরিবেশ নির্মল করা কঠিন। আর অন্যান্য ক্ষেত্রে বলছে এটা নিয়ে খুবই নেই। কিন্তু আবারও আমি বলবো যে বন্ধু আলামিন যে বলেছেন, আমরা যদি ইসলামী রাষ্ট্র চাই সেটা তো এক ধরনের, জামাত ইসলাম তো ইসলামী রাষ্ট্র চায়, তাদের যারা সমর্থন করবে তারা তো এটা চাইবে। কিন্তু তাদের যারা সমর্থন করবে না তারা তো ভিন্নটা চাইতে পারবে। এবং সেখানে যদি তারাই সংখ্যাগরিষ্ঠ হয়, জামাত ইসলামের বাইরের প্রতিনিধিরাই যদি সংখ্যাগরিষ্ঠ হয় এবং তারা যদি একজন নারীকে সংসদ প্রধান করেন, একজন নারীকে প্রধানমন্ত্রী করেন বা এমন রাষ্ট্রপ্রধান করেন, সেখানে জামাত ইসলামী কি বলবে? তারা সেটা গ্রহণ করবে না সেটার বিরোধিতা করবে? এই প্রশ্নটি, সেই বিষয়টি হয়তো সময়ের সাথে সাথে আমাদের কাছে পরিষ্কার হবে, আমরা জানতেও পারবো। আজকে আরো কিছু বিষয় ছিল, যেমন নির্বাচনে আমরা যে নির্বাচনী প্রচারণা কিন্তু চলছে, বর্তমানে তুঙ্গে আছে। সেই প্রচারণার অংশ হিসেবে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশাল, ফরিদপুরে নির্বাচনী জনসংযোগ করেছেন। সেখানে উনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন, জাল ভোট এবং জাল ব্যালট দেওয়ার আশঙ্কা করেছেন। এই বিষয়টি নির্বাচনের 7 দিন আগে এ ধরনের আশঙ্কা কিভাবে দেখছেন? জাল ভোটে যদিও বিষয়টি সম্পূর্ণ আইন অনুযায়ী নির্বাচন কমিশনকেই দেখতে হবে, কিন্তু এই বিষয়টি কিন্তু সামনে এনেছেন। এবং একই দিনে লক্ষ্মীপুরে কিন্তু জাল ভোটে সিল দেওয়ার জন্য 2 জন সদস্যকে অলরেডি সন্দেহভাজন 2 জনকে আইডেন্টিফাই করেছে পুলিশ। তাদের বিষয় হয়তো এখনো জানা যায়নি, তাদের গ্রেফতার করা হয়েছে নাকি। এই বিষয়টি কিভাবে দেখছেন? আমি বলবো, জি, কারণ অনেক কাশি আসছে সেটা। প্রথমত হচ্ছে যে দুটি প্রধান দল এখন, জামাত ইসলাম এবং বিএনপি, তারাই নির্বাচনী প্রচারে সারা দেশে মাঠ চষে বেড়াচ্ছে, বড় বড় জনসভা করছে। তবে এই দুই দলেরই নিজের কর্মসূচি বলার চেয়ে অন্যের বিপক্ষে বক্তৃতা বিবৃতিটি বেশি আসছে। এর অর্থ না যে নির্বাচনে জালিয়াতি হলে সেটা বলবে না বা সেটার বিরোধিতা করবে না, সেটা প্রতিরোধ করবে না, সেটা করবে। কিন্তু আমাদের রাজনীতির ভাষাটা একটু সংযত হওয়া উচিত, শালীন হওয়া উচিত। অন্যকে এমন ভাষায় আক্রমণ করা উচিত না যাতে পরে মনে হয় যে একসঙ্গে সংসদেই বসতে পারবে না, যেটা আমরা অতীতে দেখেছি। তো এই জন্য, এবং এরা তো সবাই দাবি করে যে তারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, গণ অভ্যুত্থানে সক্রিয় অংশ নিয়েছে। সেই দলের মধ্যে যারা বৈষম্যের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করে জয়ী হয়েছে, তাদের মধ্যে এত অবিশ্বাস থাকবে কেন? এর একটা বড় কারণ যে অস্থিরতা, মানে নির্বাচনকে সামনে রেখে একটা অস্থিরতা আছে। কেউ নিশ্চিত হতে পারছে না যে তিনি জয়ী হবেন। এই কারণে দেখবেন যে বিএনপি সবসময় জামাতকে আক্রমণ করে কথা বলে, জামাত ইসলাম বিএনপিকে আক্রমণ করে কথা বলেন। আজকে জামাত ইসলামের সম্পর্কে বিএনপি যেসব কথা বলছেন, 5 বছর আগে তো বলে না, 10 বছর আগে তো বলেনি। আবার একইভাবে জামাত ইসলামী বিএনপি সম্পর্কে যেসব কথা বলছে এবং অনেকে সেটাও তারা বলেনি। আর এটা হচ্ছে একেবারে জালিয়াতি।
যেমন যদি ব্যালট বা কি বলে ভোটার ভোটের seal, ব্যালট পেপার না seal ব্যালট যেটা। পেপারে যে জালিয়াতি করা হয়, যদি আলাদা ছেপে তারপর সিল মেরে বাক্সে ঢোকানো হয়, অথবা সিল পাওয়া গেছে, বা এর আগে পোস্টাল ব্যালটে অনিয়ম ধরা কথা। পড়েছে, এবং আজকে নির্বাচন এগুলো কমিশন এই হচ্ছে বিষয়ে নির্বাচন বলেছে। কমিশন এবং সরকারের গোয়েন্দা বিভাগ, এদের দায়িত্ব যে এখানে ঘটনা কি ঘটেছে, কারা এর জন্য দায়ী, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। না হলে কিন্তু সার্বিকভাবে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্নটা আরও মানে কি বলে আরও বদ্ধমূল হবে, এবং সরকার এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি না এ ব্যাপারে সন্দেহটা আরও গাঢ় হবে। আমি মনে করি যে এক সপ্তাহ সময় আছে মাত্র, এক সপ্তাহ সময় কিন্তু খুব বেশি নয়। সরকার যেখানে যেখানে ঘাটতি আছে সেটি করা উচিত। আর রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, কোনো সরকারই কিন্তু ভালো নির্বাচন দিতে পারবে না, কোনো নির্বাচন কমিশনও ভালো নির্বাচন দিতে পারবে না। এখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা খুব জরুরি, কারণ সহনশীল আচরণ নির্বাচনী জরুরি, প্রচারণা এবং এটা প্রয়োজন আমরা আস্থাটা দেখছি। জনগণের প্রতি, জনগণের উপর আস্থা রাখা জরুরি। কারণ জনগণই তো এই নিয়ামক শক্তি, তারাই ঠিক করবে যে কে ক্ষমতায় আসবে, কে আসবে না। কিন্তু আমরা যদি আগে একটা অস্থির পরিবেশ তৈরি করি, তখন এটা ভোটের অস্থির পরিবেশ তৈরি করে দুপক্ষই বলছে আমরা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, কিন্তু আবার আপনি যেটা বললেন দুপক্ষই আবার অস্থিরতা তৈরি করার জন্য পরস্পর বিরোধী এ ধরনের কথা বলেই যাচ্ছে। তাহলে আসলে তারাও তো বুঝতে পারছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য, ইনক্লুসিভ নির্বাচনের জন্য এ ধরনের পরিবেশ অস্থিরতা তৈরি করবে। তাহলে আসলে লাভটা কার হচ্ছে? না, লাভ তো হচ্ছে না, বরং ক্ষতি হবে, পুরো গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষতি হবে। এই নির্বাচনও যদি বিতর্কিত হয়, এই নির্বাচন নিয়ে যদি জনমনে প্রশ্ন ওঠে, এক হচ্ছে এই নির্বাচনে বড় একটি দল নেই, জি, এখন ওই দলের কর্মী সমর্থক ভোটারদের সমর্থন পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব। আপনি দেখেছেন মাদারীপুরে বিএনপি প্রার্থীর সমর্থক একজন নেতা বলেছেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ধানের শেষে ভোট দিন। তার এটা তো নির্বাচনের জয়ের কৌশল। জামাত ইসলামীও নৌকার ভোট চায়, এমনকি এনসিপিও, যেহেতু একটা বৃহৎ ভোটার আছে। যেহেতু জয়টা হচ্ছে মূল, যে আমাকে জয়ী হতে হবে, এবং সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী জামাতকে হয়তো সুবিধা দেবে, আবার জামাত জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে, এটা বিএনপিকে সুবিধা দেবে। এখন চূড়ান্ত পর্যায়ে কে কতটা সুবিধা নিতে পারবে তার উপরে জয় পরাজয় নির্ধারিত হবে। আসলে ভাই আপনার কাছে আবার আসতে যাচ্ছি। আমরা কিন্তু বেশ কদিন ধরে দেখছি নির্বাচনী আমেজ যেমন থাকছে, সেভাবে কিন্তু নির্বাচনী উৎকণ্ঠা, সহিংসতা কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে যদি নির্বাচনী আমাদের সাথে এ ধরনের সহিংস পরিবেশ থাকে, এবং টিআইবি বলেছে তফসিল ঘোষণা 36 দিনের মধ্যে বেশ কিছু হত্যাকাণ্ড হয়েছে, তাহলে 24-এর এত গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ পেলাম, নতুন বাংলাদেশের জন্য একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে, একইভাবে সেই ধারাবাহিকতায় সহিংসতাও রয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টি আসলে কি বার্তা দিচ্ছে আমাদের? এরকম সহিংসতা নির্বাচন মানে কি সহিংসতা থাকবে? দেখেন, আমরা তো নতুন বাংলাদেশ গড়ার পেছনে বড় দলের ভূমিকা সবচেয়ে বেশি। মানে আমরা বড় দলকে কিভাবে আইডেন্টিফাই করি বা কিভাবে ডিফাইন করি জানেন? বড় দল বেশি, অপরাধও বেশি করব। 6টি টিআইবির মতে 600টি সহিংসতা ঘটেছে, তার মধ্যে 510টি করেছে, 91% করেছে বিএনপি। এখন বড় দলের ভূমিকা বেশি পালন করতে হবে দেশ গঠনের। যদি না করে তাহলে আমাদের দেশটা এবার যে অভ্যুত্থানটা হয়েছে, এটা কোনো দলকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। যদি বাংলাদেশকে আপনি নির্বাচনে কৌশলে আপনি হয়তো জিতে যেতে পারেন, কিন্তু জিতলেও আপনি জনগণের কাছে হেরে যাবেন। গত 3টা ট্রাম আমরা ইলেকশন দেখেছি, জিতেছি কিন্তু শেখ হাসিনা, কিন্তু জনগণের মন জয় করতে পেরেছে। তার মানে 12 তারিখে আপনি জিতে যাবেন, কিন্তু যদি জিতেও যান এটা আপনার জন্য পরাজয় হবে। তাহলে করণীয় কি? পরাজয় সহিংসতা আপনি দেখেন কমানোর কি কৌশলগুলো কিভাবে অবলম্বন করা হচ্ছে। আপনি যে একটু আগে বললেন যে লক্ষ্মীপুরে একজনকে পাওয়া গিয়েছে, পরবর্তীতে হলো সে জামাতের সিল বানাচ্ছে। আপনি এই নাটকগুলো কিভাবে সাজানো হচ্ছে আপনি একটু দেখেন। আপনার 2004 সালে আমরা একটা জজ মিয়া নাটক দেখেছিলাম না? জজ মিয়া নাটক, তাকে নোয়াখালীর একটা লোককে সাজিয়ে পরবর্তীতে তাকে স্বীকারোক্তি নেওয়া হয়, 164 নেওয়া হয় যে আমি হামলাটা করেছি। পরবর্তীতে দেখা কি গিয়েছে, তার পরিবারকে সরকার পক্ষ থেকে টাকা পয়সা দেওয়া হয়েছে। আমরা পরবর্তীটা প্রমাণিত হয়েছে যে এটা নাটক ছিল।
আপনি লক্ষ্মীপুরের ঘটনাটা কি দেখেন, লক্ষ্মীপুরের ঘটনা, একটা দোকানদারকে হোয়াটসঅ্যাপে অর্ডার দেওয়া হয়েছে সিল বানাও, কোনো মার্কার সিল বানানো না, সিল বানাও, নির্বাচনী সিল বানাও, হোয়াটসঅ্যাপে অর্ডার দেওয়া হয়েছে, তাকে টাকা দেওয়া হয়েছে, সে সিলটা বানালো, যিনি বানাতে দিলেন তিনি আবার পুলিশে তাকে ধরাই দিলেন, ধরাই দিয়ে সাজালো কি, যেহেতু তার দাড়ি আছে, টুপি আছে, তার মানে সে জামাত। আপনি মিডিয়াতে নিয়ে আসলেন, কি করলেন, জামাতের এই সহ পাওয়া গেছে। জামাতে যদি পাওয়া যায় তাহলে দাড়িপাল্লার সিল পাওয়ার কথা, দাড়িপাল্লার সিল তো পাওয়া যায়নি। এখন আপনি এটাকে সারাদিন ধরে আজকে নাটক, এবং তার থেকে 164 স্বীকারোক্তি নিয়ে নিলেন। তার থেকে সে প্রথমে যে ধরার সাথে সাথে বলেছে যে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে, আর এখন আমরা একটু আগে কি দেখি, আমরা দেখেছি যে সে স্বীকারোক্তি দিয়েছে জামাতের এক নেতা তাকে নাকি বানাতে বলেছে। তার মানে কি, এটা জজমির নাটকের মতো। আপনি উত্তরবঙ্গে দেখেছেন, একটা জামাতের একজন গিয়ে ভোট চাচ্ছে, যুবদলের সবাই তাকে ধরে নিজের পকেট থেকে টাকা বের করে, আমাদেরকে টাকা বিলাচ্ছে। ভাই, তুমি যে এতজনের কাছে, উনি একা ব্যক্তি এতজনের কাছে টাকা বিলাইলো, তো তুমি, আমরা যখন টাকা দেয় তখন আমরা টাকা গ্রহণ করি না, আমরা যদি টাকাটা গ্রহণ করার পর এরপর দেখা এই টাকা বিলে মানে কি, এই নাটকগুলো সাজানো হচ্ছে। তার মানে কি, জিততেই হবে আমাদেরকে 12 তারিখ জিততেই হবে। জিতার জন্য যদি আমাদের নৈতিকতাকে বিক্রি করতে হয়, যদি আমাদের মূল্যবোধকে বিক্রি করতে হয়, মানবিক মূল্যবোধকে বিক্রি করতে হয়, সব কিছু করা হচ্ছে। কিন্তু এটা করে আলটিমেটলি জিতেও যে হারতে হয়, সেটা আমরা গত 3 বছরে দেখেছি। এজন্য আমি উদাত্ত আহ্বান থাকবে যে পরিমাণ আজকে দেখেন এই জামাতের আমিরকে নিয়ে কিভাবে খেলেছে, জামাতের আমিরকে নিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, এবং যে ম্যালওয়্যার যে ভাইরাসটা, এই ভাইরাসটা একটা ইন্ডিয়া থেকে করা, এবং আমাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে 4-5 দিন জামাতের আমিরকে নারী বিদ্বেষী বলে এমনভাবে, এমন কোনো সমাবেশ নেই, তারেক রহমান সাহেব বলে নাই, এমন কোনো জায়গায় নেই, আমি এই বিষয়টি আপনার কাছে তাহলে এই জিনিসটা তো details প্রমাণিত জানবো। হয়েছে এখন। জি। মানে আপনি যখন একটা নাটক করবেন, এটা যখন পরবর্তীতে, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, নাটকটা যে কোনো সময় প্রমাণিত হওয়ার সুযোগ আছে। আমি এই বিষয়ে এটা যে জানতে এখন চাচ্ছি। ইউটার্ন নিল, কারণ আমাদের 51% নারী আছে বাংলাদেশে। এই নারীদের ভোট একটা ইম্পর্টেন্ট। এই নারীদেরকে বিদ্বেষ তৈরি করার জন্য একটা নাটক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় এই কাজটি করেছে। যে এখন যে প্রমাণিত হলো, এটা কে করেছে, এটা তো প্রমাণিত হলো এখন। তাহলে এই যে আপনি যে আজকে 4-5 দিন ধরে ওনাকে যে গালিগুলো দিলেন, ওনার বিরুদ্ধে যে অপপ্রচার চালালেন, মিছিল করলেন, ঝাড়ু মিছিল করলেন, তাহলে কি জনগণ এখন কি ভাববে? যতটুকু তাকে নিন্দিত করা হয়েছে, এখন উনি ততটুকু নন্দিত হবেন এখন। এই জিনিসটা আমরা বুঝি না। না, বিএনপি জড়িত প্রমাণিত না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি একটা ব্যক্তি, একটা জামাতের একটা দলীয় প্রধান, এমন একটা ভয়ঙ্কর, যে 2 দিন আগে ওনার একজন সহকারী সেক্রেটারি বরগুনার, তাকে প্রস্টিটিউট শব্দটা ব্যবহার করার কারণে বহিষ্কার করেছে। 2 দিন পরে উনি নিজে প্রস্টিটিউট পোস্টটা দিলেন আপনি নিজেকে বহিষ্কার করার জন্য। এটা তো আমাদের বিবেক কাজে লাগানো উচিত যে একটা দলীয় প্রধান এমন একটা বাজে করতে পারে কিনা, যে পোস্টটা দিলে উনি নিজে সাপারার হবেন, গেইনার তো হবেন না, বেনিফিশিয়ারি তো হবেন না, উনি সাপারার হবেন। তাহলে এই পোস্টটা আমরা কেন বিশ্বাস করে নিলাম? কেন ওনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করলাম? আমরা কেন ঝাড়ু মিছিল করলাম? তো তাহলে এই যে বিশ্বাসের জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, একসাথে 17-18 বছর সংসার করেছে, এই বিষয়টি আসলে বলছিলাম যে এখন যদি নির্বাচনী এই সংস্কৃতিতে বিশ্বাসটা নষ্ট কিন্তু হয়ে আমাদের যায়। সেই ধাঁচ রয়েই যাচ্ছে। হ্যাঁ, আমি যে বিষয়টা এটাই শুরু হচ্ছে। করেছিলাম যে 24-এর আন্দোলনের পরে নির্বাচনী আমেজ আসলেই কিন্তু এরকম পরস্পর বিরোধী মতামতগুলো থেকেই যাচ্ছে। তাহলে কি পরিবর্তন কি রাজনৈতিক সংস্কৃতিতে হচ্ছে না, আমাদের আচরণে হচ্ছে না? তাহলে ভবিষ্যতেও এই 5 বছর পরও যদি নির্বাচন হয়, এই ডামাডোল যদি চলতে এটা থাকে। শুধু নির্বাচনের ক্ষেত্রে না, গত 17 মাসের রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসন পরিচালনা, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোনো ক্ষেত্রে কি সেটা হয়েছে? কোনো ক্ষেত্রেই সুশাসন প্রতিষ্ঠা করা গেছে? কোনো ক্ষেত্রেই ন্যায় নীতির ভিত্তিতে সব সিদ্ধান্ত হয়েছে? হয়নি। এবং যে কারণে আজকে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলছে যে এই 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল তার কোনো চিহ্ন দেখি না। মাহফুজ সাহেব তো উপদেষ্টা পরিষদে ছিলেন, আপনি বললেন 17 মাসে হয়নি, তো কেন হয়নি? সংস্কার কমিশন করেছে, সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা তো দলীয় কোনো সরকার নেই, তাহলে কেন ওটা হলো না? সরকারের নিষ্ক্রিয়তা, অথবা করতে চায়নি, আমরা তো বা যেটা সরকার ওই কাজটাই করেছে যেটা তাকে বাধ্য করা গেছে চাপের মুখে, সেটা ন্যায় হোক অন্যায় হোক, এটা তারা করেছে, কিন্তু যেটা চাপ দেওয়া যায়নি সেটা করেনি। অর্থাৎ আমাদের নির্বাচনী বলি আর প্রশাসনিক বলি, সদিচ্ছার অভাবটা থাকলেই সেখানে কাজ এগিয়ে নিতে
সমস্যা হচ্ছে। আমি যে বিষয়টি রাসেল ভাই আপনার সাথে আবার জানতে চাচ্ছিলাম, আপনি নিজেই শুরু করলেন যে এক্স হ্যান্ডেলে যে হ্যাক হওয়ার বিষয়টি হয়েছে। এখন নির্বাচনী সংস্কৃতিতে আমরা যেহেতু তথ্য প্রযুক্তির যুগে আছি, আপনিও আইন পেশায় নিয়োজিত আছেন, এই বিষয়টা পরস্পর ক্ষেত্রে কিন্তু এখন না যতটা সামনাসামনি হচ্ছে, প্রচার মাধ্যম হচ্ছে, তার থেকে বেশি কিন্তু সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইমগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ। যেটা প্রমাণ আমরা দেখলাম, আজকে রাতেই গ্রেফতার হয়েছেন যার কথা আপনি বললেন যে হ্যাকিং এর বিষয়। এই বিষয়গুলো নিয়ে কি যে সুনীতিমালা যেটা রয়েছে বা আইনের যে অনুশাসনগুলো রয়েছে, সেগুলোর প্রয়োগ কি যথার্থভাবে আমরা করতে পারছি না? প্রয়োগের সাথে এটা সম্পর্কিত না। মানে ব্যাপারটা হচ্ছে অপরাধ আমি করেছি, অপরাধের মানে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে যে কোনো অপরাধীকে ধরার সামর্থ্য ওনাদের আছে। আমরা তো 17-18 বছর দেখেছি গর্ত থেকে বের করে নিয়ে আসে কে কোথায় কোথায়। আপনি রিজভী সাহেব তো পরে লাস্টে বাধ্য হয়ে গোপন জায়গা থেকে উনি সাংবাদিক সম্মেলন করতেন, ভিডিও পাঠিয়ে দেন আপনাদের মিডিয়াতে। মানে যেখানে থাকতো গর্তে থাকতো সেখান থেকে ধরে নিয়ে আসতো। তার মানে আইনশৃঙ্খলা বাহিনী পারে না এমন কিছু নেই। এখন বিষয়টা হচ্ছে প্রয়োগের অভাব এটা বেশি। আমরা একটু প্রয়োগ, আমাদের আইন আছে যেমন সুরক্ষা, সাইবার সুরক্ষা আদেশ আছে, কিন্তু আমরা তো হচ্ছে এই বেনিফিশিয়ারি হতে চাই। এই যে আমি যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমি রাষ্ট্রপতি ভবন থেকে আমি মেইলটা করলাম, আপনি বুঝেন এই মেইলটা কোথা থেকে আসছে? এটা কি মানুষ এত বোকা? তাহলে আপনি তো রাষ্ট্রপতি ভবন থেকে মেইলটা আপনি করলেন, যে মেলওয়্যার যে আপনি ভাইরাসটা পাঠালেন, একটা মেইল করলেন, মেইলটা ওপেন করলেই আপনার সব কিছু চলে যাচ্ছে তাদের কাছে। তার মানে এটা কোথা থেকে পাঠাচ্ছেন? কিন্তু আমরা তো স্বার্থ বুঝি যে আমরা তো এই অবৈধ পন্থায় যদি কোনো সুযোগ সুবিধা পাই সেটাকে আমরা কাজে লাগাইতে চেষ্টা করি, সেটারই তো ফলশ্রুতিতে এটা হয়েছে। কিন্তু বিশ্বাসের জায়গা, রাজনীতিতে বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। বিশ্বাসের জায়গাটা থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে। আমি মনে করি দলীয় প্রধান যারা আছে, যেমন তারেক রহমান সাহেব, শফিকুর রহমান সাহেব, হ্যাঁ, এবং ইসলামী দলগুলো যে দলীয় প্রধানগুলো আছে, এদের ব্যাপারে আমাদের আরেকটু কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ ওরা তো একসাথেই 17-18 বছর ছিল, একসাথেই ছিল, এখন একসাথেই ছিল, এখন হচ্ছে আবার দা কুমড়া সম্পর্ক হয়ে গেলে তাহলে দেশটা তো আগাবে না। তৃতীয় শক্তি আবার চলে আসবে, তৃতীয় শক্তি আবার পরাজিত শক্তি আবার চলে আসবে যদি নিজেদের মধ্যে দ্বন্দ্বটা আমরা আরো প্রকট আকার সহনশীল ধারণ হতে হবে, রাজনৈতিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। আবারও নির্বাচনের একটু বিষয় নিয়ে কথা বলতে আসলাম। তো ভাই, পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার বেশি প্রায় 15 লক্ষ ভোটার ভোট দিতে পারবে। তার মধ্যে প্রায় 7 লাখের অধিক হচ্ছে প্রবাসী ভোটার, এবং বাকি 7 লাখ হচ্ছে দেশে যারা নির্বাচনকালীন সময় থাকবেন, যারা কারাবন্দী আছেন বিভিন্ন পর্যায়ে। পোস্টাল ব্যালটের ভোটের বিষয়ে কিছুদিন আগে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন কমিশনে একটা বার্তা দিয়েছে যে এখানে কারচুপি বা এই বিষয়টি সঠিকভাবে তদারকি করার জন্য। এই বিষয়টিকে কিভাবে দেখছেন, বা এখানে আসলে ইসি আজকে বলেছে যে পোস্টাল ব্যালটে কারচুপি কোনো সুযোগ নেই, এই বিষয়টি কেন সন্দেহ তৈরি না, করছে? বিষয়টি হচ্ছে 15 লক্ষ ভোট যেটা আছে আমাদের। সংবাদ মাধ্যমে এসেছে যে একজন ব্যক্তির বাসার ঠিকানা দেওয়া হয়েছে, সেই ঠিকানায় অনেকগুলো পোস্টাল ব্যালট গেছে, এবং ওই ব্যক্তি বা ওই যিনি জামাতের সাথে সংশ্লিষ্ট বলা হয়, তিনি ওখানে তার কারখানা শ্রমিক বা অন্য যারা প্রবাসী আছে তাদের কাছে এই ব্যালটটা পাঠিয়েছেন। এখন সেখানে কোনো সিল মারা হয়েছে কিনা বা হয়েছে কিনা সেটা আমরা জানি না, বা নির্বাচন কমিশনও হয়তো বলতে পারবো না সিলটা কে মেরেছে। এখন বিষয়টা হচ্ছে এখানেও আস্থার বিষয়। এই যে আমরা ন্যূনতম এই প্রথম এটা নির্বাচন কমিশনকে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে, কারণ পোস্টাল ব্যালটে এর আগে কোনো ভোট হয়নি, এটা নতুন অভিজ্ঞতা, সুতরাং তাদেরও সময় লাগবে। আর এর পিছনে রহস্য আছে কিনা এটা সরকার বা গোয়েন্দা বিভাগ তাদেরই বের করতে হবে। তবে একটা দল মানে কোনো দলের নেতাকর্মী এরকম করতে পারে, যেটি হ্যাকের ক্ষেত্রেও একই ধরনের প্রশ্ন, যে একটি দল আরেকটি দলকে হারানোর জন্য কেন এই উপায় নেবে। আমি জানি না যে বিএনপির নামে এসেছে, জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন এর সাথে বিএনপিও জড়িত, কিন্তু জানি না তার কাছে প্রমাণ আছে কিনা। তা এই যে পাল্টাপাল্টি চলবে, তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ তো বিভ্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ। কারণ নির্বাচনের 7 থেকে 8 দিন আগে এই বিষয়গুলো আসলে জনগণ জামাত ইসলামের যারা নেতাকর্মী তারা আমিরের কথাকে বেদবাক্য হিসেবে নেবে, মানে বিএনপির যারা নেতাকর্মী তারাও বিএনপি চেয়ারম্যানের কথাকে এভাবেই নেবে। কিন্তু সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষের মধ্যে কিন্তু সংখ্যাটা প্রবল হবে, সাধারণ মানুষ বলবে। এবং ভোটের পরিবেশ যদি না থাকে, তারা অনেক হয়তো ভোট কেন্দ্রে যাবে না, এবং ভোট কেন্দ্রে উপস্থিতি কম হওয়া মানে হচ্ছে
যে কোনো অঘটন ঘটতে পারে। উপস্থিতি যত বেশি থাকবে তত অঘটনের সংখ্যাটা কম। এই কারণে সরকারের উচিত কঠোর নজরদারি রাখা নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরেও, যাতে আমরা অতীতে অনেক নির্বাচনে তো দেখেছি যে প্রান্তিক মানুষ, সংখ্যালঘু বা জাতিগত বা ধর্মীয় সংখ্যালঘু, এমনকি খুব সাধারণ মানুষ, সে সংখ্যাগুরু সম্প্রদায়েরও হতে পারে, তারা নানা রকম সহিংসতার শিকার হয়েছে। এবার এরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়। আর গত 17 মাস ধরে তো একটা কথা যে মানুষের মধ্যে এই সংখ্যাটা আছে যে 24 জুলাই অভ্যুত্থানের পর সংখ্যালঘুরা অনেক বেশি সংখ্যায় আছে, অনেক বেশি তারা, এবং কয়েকজন মারাও গেছেন। এখন ওই হত্যাকাণ্ড বা ওই নির্যাতন সাম্প্রদায়িক না রাজনৈতিক, এই বিতর্কে যে মানুষটা মারা গেল সে তো আর ফিরে আসবে না। ময়মনসিংহের প্রদীপ তো আর ফিরে আসবে না। মানে আমরা এই বিষয়গুলো এইভাবে মানবিক দৃষ্টিতে দেখি না কেন? এবং আমি মনে করি কোনো রাজনৈতিক দল এটা সমর্থন করতে পারে না, সেটি ইসলামী রাজনৈতিক দল হোক এবং সেকুলার রাজনৈতিক দল হোক। কারণ রাজনীতি করে জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে। সেই রাজনৈতিক দল কিভাবে এই সহিংস হয়ে উঠতে পারে? যেমন জামাত ইসলামের আমির কিন্তু আল জাজিরার কাছে এই সাক্ষাৎকারে বলেছে এবং তিনি চ্যালেঞ্জ দিয়েছে যে জামাতের কোনো নেতাকর্মী সাম্প্রদায়িক সহিংসতার কখনো জড়িত ছিল না। এখন না থাকলে ভালো, তাহলে অন্য দলও যাতে না থাকে। সেটাই, সহিংসতা, যেহেতু সহিংসতার কথা আসছেই, নির্বাচন আর 7 থেকে 8 দিন পরেই, আমি দুজনের কাছে শুনবো। আসাদ ভাই, বর্তমান পরিস্থিতিতে যদি একেবারে নির্বাচনের দিনের কথাই বলি, কেমন মনে করছেন এই অবস্থা থেকে? যে অবস্থা এখন আছে, কিছু সহিংস ঘটনা ঘটছে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের হচ্ছে, সে ব্যবস্থাও তারা নিচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য এ ধরনের পরিস্থিতি কি খুব বড় অন্তরায়, এই ধরনের সহিংসতাগুলো? কারণ আর বেশি দিন নেই। দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের রাষ্ট্রযন্ত্র আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছে না ভালোভাবে, এবং যে সেনাবাহিনীর উপর আমাদের আস্থা বেশি ছিল, যে সেনাবাহিনীকে আগে মানুষ দেখলে এটা ভয় পেত, কিন্তু সেই সেনাবাহিনী, আপনি দেখেছেন শেরপুরের ঘটনা কি দেখেছেন? নির্বাচন কমিশনের একটা প্রোগ্রাম ছিল, ইশতেহার ঘোষণা, সেই নির্বাচন কমিশনের প্রোগ্রামে সেখানে সেনাবাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল, 4 ঘন্টা মারামারি হয়েছে, কিন্তু সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারে নাই। সেনাবাহিনী বাধ্য হয়ে পড়ে, সেনাবাহিনী নিজেও আহত হয়েছে। তো তার মানে সর্বশেষ আমরা যেটাকে বলি আশ্রয়স্থল হচ্ছে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী নিজে আহত হচ্ছেন। তাহলে এই যে একটা সাধারণ একটা জেলাতে 4 ঘন্টা মারামারি হয়েছে, একজন জামাতের উপজেলা সেক্রেটারি মারা গেল, কিন্তু আমরা একটা সরকারি প্রোগ্রাম, তাহলে আপনি 64টি জেলায় এটার কি অবস্থা হবে? তা আমি এই জন্য বড় দলের ভূমিকাটা বেশি, বিএনপির ভূমিকাটা সবচেয়ে বেশি। জামাত আমি মনে করি এখানে ডিফেন্সিভ খেলছে। আপনি দেখেন এবার যে 88 জন শুধুমাত্র বিএনপির নিজের কর্মীকে নিজেরা হত্যা করেছে। এই যে নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই রাজনৈতিক হত্যাকাণ্ড, জামাতের একজন উপজেলা সেক্রেটারিকে মারা হয়েছে। আজকে দেখেছেন ওই যে এমপি প্রার্থী, তিনি নিজেও আজকে উনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। এই যে একটা রেস ছিল এতদিনের, এই একই আসনে, ওই যে বাদল সাহেব একই আসনের, যে যাকে সেনাবাহিনী বলেছেন আপনাকে আমরা নিয়ে যাই, আপনাকে মানে তাকে ঘোষণা দিয়েছে ওনাকে মারবে, তো সেনাবাহিনী বলছে আপনাকে আমরা আমাদের এই গাড়ি করে নিয়ে যাবো। উনি বলছেন না, আমি একা যাবো না, আমার জনশক্তির কি হবে, আমি একা যাবো না। ওনাকে বাঁচাতে গিয়ে কিন্তু মারা গিয়েছে উপজেলা সেক্রেটারি। অর্থাৎ সংশয় থাকছে। তাহলে আপনি একটা সরকারি প্রোগ্রামে আপনি এই দিতে পারেন নাই, তাহলে 64 জেলা। এই জন্য আমরা বারবার বলেছিলাম যে গণভোটটা একটু আগে হবে। একই দিনে আপনি দুইটা জিনিস কাজ করছেন, কারণ আমাদের তো আসলে সক্ষমতার অভাব। আপনি যে পুরো বাংলাদেশে একসাথে একই দিনে, আমরা আরেকটা প্রস্তাব আমরা করেছিলাম যে যদি সুযোগ থাকে বিভাগীয় ইলেকশন করা যায় কিনা। উন্নত বিশ্বে আছে, আপনি ভারতে দেখবেন কয়েক ট্রামে ইলেকশনটা হয়, একটা বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী সবাই সেখানে থাকবে, প্রস্তাবনা ছিল, কিন্তু যেহেতু হয়নি, আমাদের হয়তো এই সংশয়ের মধ্য দিয়ে আমার সামর্থ্য নাই, আমার তেল কম, আমি ভাজা মচমচ কেন চাই? সৌরভ ভাই, আপনাকে তো শেষ করতে যাচ্ছি, 30 সেকেন্ডে বলবেন এই আগামী এক সপ্তাহ নির্বাচনের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, খুবই জটিল এবং কঠিন অবস্থা। এটি কিভাবে সামাল দিবে সরকার এবং নির্বাচন কমিশন, সেটি দেখার বিষয়। রাজনৈতিক দলগুলো, প্রতিযোগী রাজনৈতিক দলগুলো কী ধরনের আচরণ করবে।
এতদিন যে আচরণ করেছে সেটাও আমি মনে করি নিয়ন্ত্রণের বাইরে নয়। বাংলাদেশের অতীতের আমরা যদি অভিজ্ঞতা দেখি, সব নির্বাচনেই কখনো কাম্য নয়, কিন্তু কম বেশি সহিংসতা হয়েছে, মানুষ মারা গেছে। আজকে যদি এমনকি টিআইবির রিপোর্ট অনুযায়ী যে কয়জন মারা গেছে সেটাও আগের অনেক নির্বাচনের চেয়ে কম। কিন্তু এর পরে কি হবে? এই যে অস্থিরতাটা যদি বাড়ে, শেরপুরের মতো ঘটনা যদি 3টি জায়গায় ঘটে, 4টি জায়গায় ঘটে, তখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে। এবং সেক্ষেত্রে যেটি আমিও সংশয় একমত রয়ে যে সেনাবাহিনী এতদিন বাইরে থাকায় সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের, বেসামরিক নাগরিকদের যে একটা ভীতি ছিল, একটা মানে ভীতি ছিল, সমীহ ছিল, দুটোই কিন্তু এখন এই আগের মাত্রায় নেই। কারণ যখন ধরেই না হয়েছে, এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে কিছুটা তাত্ত্বিক কথাও হতে পারে। যে দেশে আমরা নির্বাচনের জন্যে সব কিছুর নির্বাচনের জন্য, গণতন্ত্র উত্তরণের জন্য সেনাবাহিনীর উপরে নির্ভর করতে হয়, সে দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করতেই এগিয়ে হয়। যাচ্ছে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ সোহরাব হাসান এবং আল মামুন রাসেল আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরাও আশাবাদী সকল উৎকণ্ঠা ছাপিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শেষ করছি। শুভরাত্রি।